হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 6 পেপার থেকে 4টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে জোট নিরপেক্ষ আন্দোলন এবং প্যান আফ্রিকানিজম এর প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো। একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে জোট নিরপেক্ষ আন্দোলন এবং প্যান আফ্রিকানিজম উভয়ই তাদের প্রাথমিক গুরুত্ব কিছুটা হারালেও নতুন আঙ্গিকে প্রাসঙ্গিকতা বজায় রেখেছে। জোট নিরপেক্ষ আন্দোলন, যা মূলত স্নায়ুযুদ্ধের দ্বিমেরু কেন্দ্রিকতার বিরুদ্ধে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার সদ্য স্বাধীন রাষ্ট্রগুলির সার্বভৌমত্ব রক্ষার হাতিয়ার ছিল, বর্তমানে নব্য উপনিবেশবাদ, বিশ্বায়ন এবং বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার প্রেক্ষাপটে নতুন ভূমিকা পালন করেছে। জোট নিরপেক্ষ আন্দোলন এখন দক্ষিণ গোলার্ধের দেশগুলোর সাধারণ স্বার্থ, যেমন জলবায়ুর পরিবর্তন, দারিদ্র্য দূরীকরণ, বাণিজ্যিক ন্যায় বিচার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোতে গণতান্ত্রিক সংস্কারের পক্ষে একটি সম্মিলিত কণ্ঠস্বর হিসাবে কাজ করে। জোট নিরপেক্ষ আন্দোলন এই দেশগুলোকে বৃহৎ শক্তিবর্গের চাপমুক্ত থেকে তাদের বৈদেশিক নীতি প্রণয়নে সহায়তা করে। অন্যদিকে প্যান আফ্রিকানিজম মূলত ঔপনিবেশিক শাসনের অবসান এবং আফ্রিকার জনগণের ঐক্য, সংহতি এবং মুক্তির ধারণার ওপর প্রতিষ্ঠিত। বর্তমানে এর প্রাসঙ্গিকতা আফ্রিকান রাষ্ট্রগুলোর মধ্যে আঞ্চলিক সংহতি বৃদ্ধি, মহাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে নিষিদ্ধ। আফ্রিকার ইউনিয়ন এর মতো সংস্থাগুলো প্যান আফ্রিকান আদর্শের বাস্তবায়ন ঘটায়, যা মহাদেশীয় মুক্ত বাণিজ্য, সংঘাত নিরসন এবং বহির্বাণিজ্যের সঙ্গে সম্মিলিতভাবে দর কষাকষির ক্ষমতা বাড়াতে সহায়ক। তারপরে আছে দেখো, ইউরোপের রাজনীতিতে ব্রেক্সিটের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। 2020 সালে 31শে জানুয়ারি যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ, যুক্তরাজ্য মানে ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ বা ব্রেক্সিট ইউরোপীয় রাজনীতিতে এক সুদূর প্রসারী পরিবর্তন নিয়ে আসে। ইইউ ঠিক আছে, ইইউ এর অন্যতম বৃহৎ অর্থনীতি, সামরিক শক্তি, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হিসাবে ব্রিটেনের প্রস্থান ইইউ এর ঐক্য ও ক্ষমতার ভারসাম্যের ওপরে বড়সড় প্রভাব ফেলে। প্রথমত, এর ফলে ইইউ এর অভ্যন্তরীণ ঐক্যের প্রশ্নটি তীব্র হয় এবং বিভিন্ন সদস্য রাষ্ট্রের মধ্যে সন্দেহ দানা বাঁধে। ব্রেক্সিটের অন্যান্য সদস্য রাষ্ট্র, বিশেষত ফ্রান্স, জার্মানির ওপর বৃহত্তর ইউরোপীয় নেতৃত্বের ভার চাপিয়ে দেয়। ফলস্বরূপ ইইউ এর সমন্বিত বৈদেশিক ও প্রতিরক্ষা নীতি প্রণয়ন আরও জরুরি হয়ে ওঠে। দ্বিতীয়ত, ব্রেক্সিট ইউরোপ জুড়ে জাতীয়তাবাদ ও অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থী দলগুলির উত্থানকে উৎসাহিত করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, ইউরোসেপ্টিসিজম বা ইউরোপ বিরোধী মনোভাবকে বলছে এটি এক প্রকার বৈধতা দেয়, যা ভবিষ্যতে অন্যান্য সদস্য রাষ্ট্রের ইইউ ত্যাগের জল্পনাকে জিইয়ে রাখে। যদিও ইইউ তার নিজের মধ্যে সংহতি বাড়িয়ে এর মোকাবিলা করার চেষ্টা করে চলেছে। তৃতীয়ত, ইইউ থেকে ব্রিটেন বেরিয়ে যাওয়ায় দেখো এখানে তৃতীয় পয়েন্ট, ইইউ থেকে ব্রিটেন বেরিয়ে যাওয়ায় ইউরোপীয় পার্লামেন্টে আসন বিন্যাস এবং ইইউ এর নীতি নির্ধারণী প্রক্রিয়ার পরিবর্তন আসে। সামগ্রিকভাবে ব্রেক্সিট ইউরোপীয় ইউনিয়নের শক্তি ও আত্মবিশ্বাসকে কিছুটা দুর্বল করেছে এবং ভবিষ্যতে ওই অঞ্চলের ভূ রাজনৈতিক সমীকরণকে নতুন পথে পরিচালিত করেছে। পরের প্রশ্ন, বিশ্ব পরিচালন ব্যবস্থায় বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের ভূমিকা নির্দেশ করো। অ্যান্সারটা দেখবে, বিশ্ব ব্যবস্থা পরিচালনায় বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা মূলত 1944 সালে বেটন উডস সম্মেলনের ফল। এই দুই সংস্থা আন্তর্জাতিক অর্থনৈতিক স্থিতিশীলতা উন্নয়নের প্রধান ভিত্তি। তারপরে কি বলা হচ্ছে দেখো, আন্তর্জাতিক অর্থনৈতিক স্থিতিশীলতা উন্নয়নের প্রধান ভিত্তি IMF অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখা। কোনো সদস্য রাষ্ট্র যখন স্বল্পমেয়াদী গুরুতর আর্থিক সংকটে ভোগে, যেমন বৈদেশিক মুদ্রার ভারসাম্যহীনতা, তখন IMF সেই দেশকে শর্ত সাপেক্ষে ঋণ দেয়। এর মাধ্যমে এটি বিশ্ব বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সহজতর করে। অন্যদিকে বিশ্বব্যাংক প্রধানত দীর্ঘমেয়াদী উন্নয়নে মনোনিবেশ করে। এর মূল লক্ষ্য হল সদস্য দেশগুলোতে, বিশেষত উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে দারিদ্র্য হ্রাস এবং জীবনযাত্রার মান উন্নয়ন করা। এটি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প যেমন শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো এবং কাঠামোগত সংস্কারের জন্য দীর্ঘমেয়াদী ঋণ ও অনুদান প্রদান করে। তবে এই সংস্থা কি বলা হচ্ছে দেখো, তবে এই সংস্থা দুটি শর্ত সাপেক্ষে ঋণ প্রদানের নীতি প্রায়শই উন্নয়নশীল দেশগুলির অভ্যন্তরীণ অর্থনীতিতে হস্তক্ষেপ এবং নব্য উদারনৈতিক কাঠামোগত সংস্কার চাপিয়ে দেওয়ার জন্য সমালোচিত হয়। তার সত্ত্বেও বিশ্ব অর্থনীতি ও উন্নয়নের নীতি নির্ধারণে এই দুটি প্রতিষ্ঠানের প্রভাব অনস্বীকার্য। কি বলা হচ্ছে দেখো, পরের প্রশ্ন, কোন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে ঠান্ডা যুদ্ধের অবসান হয় তা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, ঠান্ডা যুদ্ধের অবসান কোনো একক ঘটনা নয়, বরং কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সম্মিলিত ফল। প্রধানত 1985 সালে মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা গ্রহণের পর তার প্রবর্তিত দুটি নীতি, পেরেস্ত্রোইকা এবং গ্লাসনস্ত, সোভিয়েত ব্লকের অভ্যন্তরীণ কাঠামোর দুর্বলতাগুলি প্রকাশ করে দেয় এবং গণতান্ত্রিক সংস্কারের দাবি উস্কে দেয়। আন্তর্জাতিক ক্ষেত্রে গর্বাচেভের নিরস্ত্রীকরণ এবং পশ্চিমের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির নীতি মানে উত্তেজনা হ্রাস করে। এর সবচেয়ে দৃশ্যমান প্রভাব দেখা যায় পূর্ব ইউরোপে। 1989 সালের মধ্যে পোল্যান্ড, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া এবং রোমানিয়ার মতো দেশগুলিতে সোভিয়েত সমর্থিত কমিউনিস্ট শাসন দ্রুত পতন ঘটে, যা জনগণের স্বতঃস্ফূর্ত বিদ্রোহের মাধ্যমে সম্পন্ন হয়। এই প্রক্রিয়ার প্রতীকী মুহূর্ত ছিল বার্লিন প্রাচীরের পতন। এরপর দ্রুতই 1990 সালে জার্মানির একত্রীকরণ সম্পন্ন হয়। শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরে থাকা বাল্টিক রাষ্ট্রগুলি স্বাধীনতা ঘোষণা করে এবং 1991 সালের ডিসেম্বর মাসে এক অভ্যুত্থানের ব্যর্থতার পর সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে বিলুপ্তি ঘটে। বিশ্বের একমাত্র পরাশক্তি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থানের মধ্যে দিয়ে এবং ওয়ারশ চুক্তির বিলোপের মাধ্যমে ঠান্ডা যুদ্ধের সমাপ্তি ঘোষিত হয়। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন উত্তর।